আপনাদেরকে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্ট অনেক কম এসেছিল জাস্ট কোর্স লার্নিং আউটকামগুলো নিয়ে তারপরে আমাদের যে কোর্স প্ল্যানিং আছে এগুলো নিয়ে ডিসকাস করছিলাম, রাইট? আর প্রজেক্ট ওয়ার্কটা কিভাবে করতে হবে অথবা হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম থাকবে এই কোর্সের এগুলো নিয়ে ইন জেনারেল কথা বলা হয়েছিল। তো ফার্স্ট অফ অল আমাদের এই রিনিউয়েবল এনার্জি কোর্সটাতে কি কি পড়তে হবে এগুলো আমি বলেছিলাম যে আপনার হচ্ছে ডিসক্রাইব বেসিক ডিফারেন্স বিটুইন রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল এনার্জি, দেন হচ্ছে ক্লাসিফিকেশন, ফর এক্সাম্পল সোলার পাওয়ার ছিল, তারপরে উইন্ড, হাইড্রো, তারপর জিওথার্মাল, বায়োমাস, এগুলো সবকিছু নিয়ে ইন ডিটেইলস হচ্ছে আলোচনা করা হবে। তো আজকে মূলত আমরা যেটা স্টার্ট করবো এটা হচ্ছে একদম ফার্স্ট টপিকটা, দ্যাট মিন্স হচ্ছে সোলারের যে পোরশনটা আছে আমরা আজকে সোলারের পোরশনটাকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। So why photovoltaic energy or what are the basic difference between renewable and non-renewable, কোনটার সুবিধা বেশি, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো সবকিছু আমাদের ইন ডিটেইলস লাগবে। ওকে, তো কয়েকটা ম্যাটেরিয়ালস আমি আপনাদেরকে মিলায় পড়াবো, সবগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ প্রোভাইড করা হবে। প্রথম থেকে একটু স্টার্ট করি। আমার এটাতে স্লাইড শোতে মোস্ট প্রবলি একটু প্রবলেম হচ্ছে, এমনিতে কি দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? বাড়ার সাথে সাথে ইলেকট্রিসিটি ডিমান্ড যেটা আছে, ইলেকট্রিসিটি ডিমান্ড কি আস্তে আস্তে বাড়ছে না? তো শুধু যদি আমরা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে মানে কনসিডার করি, ইলেকট্রিক্যাল মানে যত হচ্ছে আপনার এই যে আমাদের ডিমান্ড এটা কি মিট আপ করা পসিবল? তা কিন্তু সম্ভব হচ্ছে না। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক জায়গায় গ্রামগঞ্জে কিন্তু সোলার প্যানেলটা ইউজ করা হয়, এটা মানুষের মধ্যে অনেক বেশি হচ্ছে আপনার ফেমাস হয়েছে। তো এখানে একদম ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলা আছে। ফর এক্সাম্পল, increasing global population and urbanization, the electricity demand has skyrocketed. The three Ds, decentralize, decarbonize and democratize in the energy industry across the globe and driven by the need to control renewable energy sources have the tremendous potential. তো শুরুতে হচ্ছে 3Ds সম্পর্কে একটু আপনাদের আইডিয়া রাখতে হবে, যে ডিসেন্ট্রালাইজ, ডিকার্বনাইজ এন্ড ডেমোক্রেটাইজ। তো আমাদের এই যে রিনিউয়েবল এনার্জিটা কেন দরকার, অথবা হচ্ছে আমরা এই যে নন রিনিউয়েবল থেকে রিনিউয়েবলের কথা বা কনসেপ্টটা কেন আসতো, এই জিনিসগুলো আমাদেরকে এক্সপ্লেইন করতে গেলে 3Ds এর কনসেপ্টটা দরকার পড়বে। ওকে, তো প্রথমত হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জির সোর্স কোন কোনগুলো একটু আমরা জেনে নেই। ফর এক্সাম্পল সোলার, উইন্ড পাওয়ার, বায়োমাস, হাইড্রো, জিওথার্মাল, টাইডাল, ওশেন ওয়েভ, এগুলো সবই হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। আর নন রিনিউয়েবল কোনগুলো আছে এগুলো অলরেডি আপনারা জানেন, যেমন কোল, ন্যাচারাল গ্যাস, তারপর নিউক্লিয়ার পাওয়ার। তো নিউক্লিয়ার পাওয়ারটাকেও হচ্ছে রিনিউয়েবল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা কিন্তু এখনো সাকসেসফুলি হয় নাই। তো আমরা এটাকে আপাতত নন রিনিউয়েবল হিসেবে কনসিডার করি। তো নিউক্লিয়ারের ক্ষেত্রে সুবিধাটা কি, এখানেও আপনি 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ জেনারেট করতে পারবেন এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, কারণ নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনের মাধ্যমে আপনার অ্যাটমগুলো কি হয়, স্প্লিট হয়, এখান থেকে একটা হিউজ এনার্জিও জেনারেট হচ্ছে। তাহলে আমরা যদি রিনিউয়েবল এন্ড নন রিনিউয়েবল এর একটু ডেফিনিশনটা দেখতে চাই, তাহলে এনার্জি ফ্রম আ সোর্স দ্যাট ইজ নট ডিপ্লেটেড when used is called renewable energy. In case of non-renewable energy comes from sources that will run out or take a long time to replenish. তো রিনিউয়েবল গুলোকে আমরা হলো আপনার বারবার ইউজ করতে পারি, যেমন হচ্ছে সানলাইট। তো
তো ফার্স্ট অফ অল সোলার প্যানেলটা বা সোলার পাওয়ারটাকে আমরা একটু ডিটেইলসে দেখব। এখানে বেশ কিছু অ্যানিমেশন অ্যাড করা আছে। তো অ্যানিমেশন একটা স্লাইডে বেশি অ্যাড করার জন্য একটু আপনাদের কাছে ক্লামসি মনে হতে পারে, কিন্তু অ্যাড করার একটাই কারণ হচ্ছে আপনাদের কিন্তু এই টপিকগুলোর উপর আমরা প্রেজেন্টেশন দিতে হবে, রাইট? ওই যে কোর্সে হচ্ছে দুইটা প্রেজেন্টেশন ফেসবুকে আপলোড করা লাগবে, তারপরে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। তো ওসব সময় যদি আপনাদের কোনো অ্যানিমেশন এখান থেকে হেল্পফুল মনে হয়, সেই ক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আমার তো আপনার বোঝানোর সুবিধার্থে হচ্ছে সবগুলো এখানে অ্যাড করতে হয়েছে। আপনাদের ক্ষেত্রে তো এরকম না, একটা স্লাইডে মানে আপনি ম্যাক্সিমাম দুইটা অ্যানিমেশন অ্যাড করবেন, এর বেশি দিলে যারা হচ্ছে আপনার স্লাইডটাকে দেখে তাদের জন্য একটু কম্পারেটিভলি ডিফিকাল্ট হয়ে যায় ক্যাচ করা। So solar electric power generation system is useful for producing moderate amount of power. The system works as long as there is good intensity of natural sunlight. আচ্ছা, কারো আইডিয়া আছে যে কোন কোন মান্থে আমরা সোলার পাওয়ার থেকে আপনার হাইয়েস্ট আউটপুট পাবো আর কোন কোন মান্থে হচ্ছে কম পাওয়া যায়? মার্চ মাসে বেশি পাওয়া যায়, এপ্রিল মার্চ এপ্রিল। আর কোন সময় হচ্ছে কম পাওয়া যায়? ডিসেম্বর জানুয়ারি। সো এর উপর বেস করে হচ্ছে আপনাদেরকে কিছু গ্রাফ দেখানো হবে, ঠিক আছে? যে আমাদের এই যে সোলার পাওয়ারটার আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি কনসিডার করতে চাই, অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এই পাওয়ারের ক্ষেত্রে মানে আপনি ইজিলি ইউজ করতে পারছেন, প্লাস হচ্ছে সানলাইট যখন আমাদের ডিরেক্ট করছে তখন ওইখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, এটা রিনিউয়েবল এনার্জি। সো এখানে পরিবেশ বান্ধব অনেকগুলো আমাদের অ্যাডভান্টেজ আছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে মেইন প্রবলেমটা হচ্ছে আপনি সব সময় কিন্তু সোলার পাওয়ারটাকে ইউজ করতে পারছেন না। আবার যতক্ষণ হচ্ছে আপনার সানলাইট থাকছে ততক্ষণ পর্যন্ত আপনি সোলার পাওয়ারটা জেনারেট করতে পারছেন, কিন্তু ওইটাকে যদি আপনি মানে রাখতে না পারেন তাহলে কিন্তু রাতে আবার ইউজ করা মানে ব্যাটারির মাধ্যমে আপনি যদি ব্যাকআপ রাখতে না পারেন তাহলে কিন্তু ইউজ করা সম্ভব হয় না। সো প্রথমত আমরা একটা অ্যাডভান্টেজই দেখি যে রিপ্লেস ফসিল ফুয়েলস এন্ড গ্রিনহাউস গ্যাস এন্ড কার্বন ডাইঅক্সাইড এমিশনস, ইট ইজ কস্ট ইফেক্টিভ ডিউ টু রিনিউয়েবল সোর্সেস এন্ড গ্রিন এনার্জি। তো একদম ইন শর্ট আপনাদের জেনারেল কিছু পয়েন্ট এখানে বলা আছে যে সোলার পাওয়ারটার কি কি সুবিধা আছে বা এটাকে কেন আমরা ইউজ করে থাকি। তাহলে এটার একটু ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা দেখি। সোলার পাওয়ারটা বা প্যানেলটা, সোলার প্যানেলটা যদি আমি একটু স্পেসিফিক ভাবে বলি কিভাবে কাজ করে, কারো কোনো আইডিয়া? সোলার প্যানেলটা কিভাবে কাজ করে? সেমিকন্ডাক্টর ডিভাইস সম্পর্কে কি সবাই পড়েছে? সেমিকন্ডাক্টর ডিভাইস, পিএন জাংশন, ডোপিং, এগুলোর আইডিয়া আছে? আচ্ছা, আমি কোনটা একটু মানে শর্টলি রিভিউ করে আসবো। না না, ওটা রিভিউ করতে হবে, এটা বলে না বুঝতে হবে। আচ্ছা, সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্ষেত্রে একটা ছোট্ট কনসেপ্ট বলি। আমরা যদি ব্যান্ড গ্যাপ দিয়ে কনসিডার করি তাহলে আমাদের সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর আর ইনসুলেটর থ্রি টাইপস আছে। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এদের মধ্যে ব্যান্ড গ্যাপ বলতে গেলে থাকেই না, মানে প্রায় হচ্ছে আপনার ওভারল্যাপিং বেসিসে থাকে। তো যার কারণে ওটার ক্ষেত্রে আবার কন্ডাক্টিভিটি কি হয়, অনেক বেশি হয়, ওর মধ্যে দিয়ে আপনার কারেন্ট ইজিলি পাস করতে পারে। যখনই আমরা সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্ষেত্রে কনসিডার করি, সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে কিন্তু ব্যান্ড গ্যাপটা কম্পারেটিভলি আপনার বেশি, মানে ইনসুলেটরের তুলনায় কম আর হচ্ছে কন্ডাক্টরের তুলনায় আবার বেশি। এখন এই সেমিকন্ডাক্টরটাকে আমরা যদি কন্ডাক্টিভিটি বাড়াতে চাই সেক্ষেত্রে কি করা লাগে? আইদার ডোপিং করা লাগে অথবা হচ্ছে আমরা ওইটাতে অনেক সময় হিট দিয়েও কিন্তু কন্ডাক্টিভিটিটা বাড়াইতে পারি। তখন যে কাজটা হয় যে আমার লোয়ার ব্যান্ড থেকে ইলেকট্রনটা জাম্প করে আপার ব্যান্ডে চলে যেতে পারে। আর ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু আমার ব্যান্ড গ্যাপটা হিউজ, সুতরাং আপনি অত বেশি পরিমাণে হিট অ্যাকচুয়ালি দিতে পারবেন না। এত বেশি পরিমাণে হিট দিলে যেটা হবে আপনার ওই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে, মানে কন্ডাক্টিভিটি পাওয়ার আগে ডিভাইস ড্যামেজ হয়ে যাবে। তো এই কনসেপ্টগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর ডোপিংটা আশা করি সবাই জানেন যে ডোপিং হচ্ছে ইমপিউরিটিস অ্যাড করা। টু টাইপসের ডোপিং আছে, একটা পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। তো আমি গ্রুপ 4 এর সাথে যদি 3 কে মিক্স আপ করি এটাকে বলা হয় পি টাইপ, আর যদি গ্রুপ 4 এর সাথে 5 কে মেলাই তাহলে এটা হয় এন টাইপ। এন টাইপের ক্ষেত্রে আমাদের এক্সট্রা ইলেকট্রন থাকে, অ্যাডিশনাল ইলেকট্রন, যার মাধ্যমে ইলেকট্রনের মুভমেন্টের ফলে কন্ডাক্টিভিটি বাড়ে। আর পি টাইপের ক্ষেত্রে হচ্ছে একটা হোল জেনারেট হয়, তো ওইটার হচ্ছে আপনার মানে যখন মুভ করে তখন এই ভ্যাকেন্সিটার জন্য মূলত কন্ডাক্টিভিটিটা বাড়তে থাকে। তো এর ক্ষেত্রে যখন একটা সানলাইট এসে মানে যখন সানলাইটটা আমাদের এই সেলের উপরে পড়ছে তখন কি হয়, এখানে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো কি করবে, এরকম ভাবে মুভ করে স্টার্ট করবে না,
তাহলে আমরা একটু শর্টলি কি বলতে পারি যে when sunlight strikes on photovoltaic solar cells, solar electricity is produced. That is why it is also referred to as photovoltaic solar cell or PV solar cell. তাহলে আপনাদের যে স্ট্রাকচারটা যেমন এখানে হচ্ছে n টাইপ সেমিকন্ডাক্টর, p টাইপ সেমিকন্ডাক্টর, তারপরে কিভাবে ইলেকট্রনগুলো মুভ করছে, হোলের মুভমেন্ট সবকিছুই কিন্তু একদম সুন্দর করে এখানে দেখানো আছে। তাহলে যদি আপনাদেরকে এটা জিজ্ঞেস করা হয় যে এর নাম পিভি সোলার সেল বা পিভি সেল কেন বলা হয়, তখন আপনারা জাস্ট এভাবে এক্সপ্লেইন করবেন যে when sunlight strikes on photovoltaic solar cells, solar electricity is produced. That is why it is also referred as photovoltaic solar cell or PV solar. Clear? আচ্ছা, এখন এটা বোঝার জন্য আমি একটা ভিডিও দেখাই ফার্স্টে। Photosynthesis. We humans don't have our own leaves, but maybe we can get energy from the sun in a different way. Electrical energy, that is. Could there be some kind of electrical leaf? A solar cell gathers light from the sun and generates electricity, just as a leaf generates food for a plant. Let's find out how. The sun emits energy in the form of waves. These waves can range in length from short ultraviolet waves through the rainbow of the visible spectrum to long infrared waves. When the sun is shining, these waves move towards the Earth and hit the surface of the solar cells. Let's take a closer look. The active part of a solar cell is a wafer made of semiconductive material, typically silicon. A semiconductor is a type of material that normally doesn't conduct electricity well, but it can be made more conductive under certain conditions. The semiconductor part of the solar cell has 3 layers. The thin top layer contains silicon and a very tiny amount of an element such as phosphorus that has more electrons than silicon. This gives the top layer an excess of electrons that are free to move and make the material more conductive. The top layer is also called negative type or N-type, as it favors the collection and transport of electrons. The thin bottom layer contains both silicon and an element such as boron that has fewer electrons than silicon. This gives the bottom layer fewer electrons that are free to move, therefore making the material less conductive for electrons. A missing electron can be described as an effective positive charge. Therefore, the bottom layer is called positive type, or P-type, as it preferentially favors the collection and transport of these positive charges, also dubbed holes. The thicker middle layer has only slightly fewer electrons, making it marginally P-type. Thin metal lines, typically made of silver, are printed on the top N-type layer, and the bottom P-type layer is in contact with an aluminum plate. When light waves hit the top surface of the silicon solar cell, only light with wavelengths from a specific window of the solar spectrum, 350 to 1140 nanometers, are absorbed into the middle layer of the solar cell. ওয়েভলেন্থগুলো সবাই একটু খাতায় নোট করে রাখেন। ফার্স্টে লেয়ারগুলোকে ড্র করেন, একদম উপরের পোরশন যেটা আছে এটা হচ্ছে আমাদের এন টাইপ, দেন মিডল লেয়ার, আর লোয়ার লেয়ার যেটা আছে এটা হচ্ছে পি টাইপ। আর যে ওয়েভলেন্থগুলোকে নোট করতে থাকেন, প্রথমে এটা 350 to 1100 440 ন্যানোমিটার।
350 to 1140 nanometer. Unit সহ লিখে নেন। Working principle of a solar panel কিন্তু most important একটা question, যার জন্য আপনাদেরকে এই ধরনের একটা animated video দিয়ে জিনিসগুলো explain করছি। Into the middle layer of the solar cell. This range of wavelengths includes the visible spectrum. Ultraviolet wavelengths are so short they stop at the surface, and infrared wavelengths are so long they can't be absorbed and pass right through the cell or are reflected back. The light প্রত্যেকটা লেন্থ সম্পর্কে আপনাদের একটু আইডিয়া থাকতে হবে যে আল্ট্রাভায়োলেট রে যেটা আছে ওইটার লেন্থ কেমন, ইনফ্রারেড রে যেটা আছে ওইটার হচ্ছে লেন্থ কতটুকু, মানে কোনটা আপনার পাস করতে পারছে কোনটা পারছে না, এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। কারণ আপনি যখন এটার ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেইন করতে যাবেন অবশ্যই এই লেন্থগুলো নিয়ে একটু লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি আরেকবার রিভিউ করি। Ultraviolet wavelengths are so short they stop at the surface. তাহলে এটা নোট করে রাখুন যে আল্ট্রাভায়োলেট যে ওয়েভলেন্থটা আছে এটা অনেক শর্ট, যার কারণে এটা কি করে শুধুমাত্র সারফেস পর্যন্তই আসতে পারে, ভেতরে কিন্তু এটা প্রবেশ করতে পারছে না। সবাই লিখছেন তো? Infrared wavelengths are so long they can't be absorbed and pass right through the cell or are reflected back. The light wave knocks an electron off a silicon atom, setting the electron loose and leaving an area of positive charge, a hole, where the electron used to be. The loose electron then moves towards the top and reaches the top N-type layer, which readily accepts electrons. Similarly, the loose hole moves towards the bottom and reaches the bottom P-type layer, which readily accepts holes. This continues as long as sunlight shines on the solar cell. Now that the electrons and the holes have been separated, connecting a wire between the top and the bottom metal electrodes provides a pathway for the electrons to move towards the holes. Flow of electrons is electrical current. One solar cell produces several watts of power. This may be sufficient for running a calculator or a phone charger, but it's not sufficient for running a toaster, for example, which uses 1,000 watts. So, several solar cells, typically 32, are wired together to make a solar panel. Several solar panels are needed to generate enough electricity to power a household. As leaves generate food for plants directly from the sun's rays, solar cells are a viable way to convert the sun's rays directly into electricity that we can use. Future challenges include improving the efficiency by which a solar cell converts sunlight to electricity and making the solar energy cheaper. Of course, solar cells produce electricity only during the day, so storing the electricity efficiently for use during nighttime is another important challenge. Advancements in solar technologies present the potential to power our lives if we just leave it to the sun. মাঝখানে একটা উপরেরটা এর নিচেরটা পি আর মাঝেরটা হচ্ছে আপনার পি থাকে, মানে সিলিকনের যে লেয়ারটা আছে যখন ওই ইলেকট্রন বা হোলগুলো মুভ করছে তখন আমাদের কি দেখা যায় যে ইলেকট্রনগুলো হচ্ছে আপার লেয়ারে চলে যায় আর হোলগুলো হচ্ছে লোয়ার লেয়ারে চলে আসছে। আসার পরে যখন আমরা কোনো একটা কিছুর কানেকশন দিচ্ছি তখন ইলেকট্রনগুলো মুভ করে ওই ওয়্যারের মাধ্যমে পাস করা শুরু করে। আর আমরা একটা কি জিনিস জানি যে ফ্লো অফ ইলেকট্রনস ইজ কল্ড ইলেকট্রিসিটি, তো ওইটার মাধ্যমে বেসিক্যালি আপনাদের যে ইলেকট্রিসিটিটা আছে ওটা জেনারেট হওয়া শুরু করছে। এখন আপনারা যদি মনে করেন একটা, আমরা এটা কিন্তু সবসময় অ্যারে হিসেবে ইউজ করা হয়, সিঙ্গেল মডিউল দিয়ে কিন্তু আপনি বেশি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবেন না।
আর যখনই আপনি এটাকে অ্যারে হিসেবে ইউজ করবেন তখন বাসাবাড়ি যে সকল ডিভাইসগুলো আছে ওগুলোকে আপনি অপারেট করতে পারছেন। আর একটা প্রবলেম হচ্ছে যে এটাকে আমাদের রাতে যদি ইউজ করতে হয় তাহলে তো এটাকে আবার মানে কি বলে রিউজের জন্য একটা ব্যবস্থা করতে হবে, ঠিক না? মানে ব্যাটারি ইউজ করি বা আমরা যেভাবে করি না কেন স্টোর করে রেখে ওই স্টোরেজ এনার্জিটাকে পরবর্তীতে রাতে আমরা ব্যবহার করতে পারবো। তো প্রথমত সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমরা যদি একটু কথা বলতে চাই, a solar power plant is an arrangement of various solar components including solar panel to absorb and convert sunlight into electricity। এই স্লাইডটাতে একদম ডিটেইলসে হচ্ছে সবকিছু আপনার লেখা আছে। A solar inverter to convert the electricity from DC to AC while also monitoring the system, solar batteries and other solar accessories to set up a working system, a solar power plant using sunlight to get energy। তো আমরা যদি একটা পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ডিসি পাওয়ার রেখে আমরা সবকিছু চালাতে পারবো তা তো পসিবল না, তখন আমাদের আবার কি লাগে ওইটাকে এসি তে কনভার্ট করতে হয়। আর ডিসি টু এসি কনভার্সনের জন্য আবার কি দরকার পড়বে, ডিসি টু এসি কনভার্সনের জন্য আমাদের কোনটা লাগে বলুন তো, ইনভার্টার লাগে। তাহলে এই সম্পর্কে হচ্ছে আমাদের ফার্স্ট প্যাসেজটাতে বলা আছে, then the main concern of a solar power plant is to provide complete energy independence while also lowering your electricity cost. It includes both small and large capacity solar system from ranging 1 kilowatt to megawatts। সো এটা ডিপেন্ড করে আপনি হচ্ছে কোন সাইজের প্যানেলটা সোলার প্যানেলটাকে ইউজ করছেন। এখন যদি আপনি হচ্ছে ছোট ইউজ করেন তাহলে তো এখান থেকে মেগাওয়াট রেঞ্জে কখনোই পাওয়া সম্ভব না। আর যদি হচ্ছে আমরা অ্যারেটাকে অনেক বড় করে মানে অনেকগুলো পরপর কানেকশন দিয়ে রাখি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের রেঞ্জটা মেগাওয়াটে পাওয়া পসিবল হয়। তো এখানে জাস্ট কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলা আছে। Then এখানে solar power is the using solar photovoltaic technology that converts sunlight, এটা একটু আগেই বলছিলাম। তো এখানে সোলার পাওয়ারটা কিভাবে হচ্ছে আপনার ইলেকট্রিসিটিটাকে প্রোডিউস করছে, এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস লেয়ারগুলো কিভাবে কানেক্টেড থাকে এগুলো সবকিছু ইন ডিটেইলসে বলা আছে। তো একবার সবাই একটু পড়ে দেখেন, যদি কোথাও কনফিউশন থাকে আমি ক্লিয়ার করে দিব। Solar power is harnessed using solar photovoltaic PV technology that converts sunlight, solar radiation into electricity by using semiconductors। সেমিকন্ডাক্টরে কিভাবে কন্ডাক্টিভিটি হচ্ছে বা হলো এখানে কোন কোন টাইপের কানেকশন আছে সব কি ক্লিয়ার সবার কাছে? ফাইন। When the sun hits the semiconductor within the PV cell, electrons spread and pass first collect the running electrons which result in electric current। একদম লাস্টে যে দেখালো না যে ইলেকট্রনগুলো যখন মুভ করে তখন হচ্ছে এটা আমাদের মানে কালেক্ট করলে ওইটাই আমার ইলেকট্রিসিটি, রাইট? When we place solar panel connected in a calculated manner in the sunlight, they start producing current and voltage in the form of direct current। আমাদের সোলার প্যানেল থেকে যেটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু ডিসি, ঠিক আছে? ডিসিটাকে আমরা যখন এসি তে ইউজ করতে যাচ্ছি অল্টারনেটিং কারেন্ট হিসেবে তখন ওইটাকে আবার ইনভার্টার লাগে আপনার কনভার্ট করে নিতে হয়। But in most of the countries in the world, appliance and equipment runs on alternative current, so we need to connect to all solar panels to an inverter, which then converts DC into AC for home use. Clear? এই স্লাইডে কোনো কনফিউশন আছে? এখন এই কনভার্সনটা কিভাবে হচ্ছে সবাই একটু খেয়াল করে দেখেন। যে আমাদের তিনটা লেয়ার দেখালো না, ফার্স্ট হচ্ছে এন টাইপ একটা সেমিকন্ডাক্টর ছিল, দেন ডিপ্লেশন ট্রান্সিশন, তারপর হচ্ছে পি টাইপ কন্ডাক্টর। আর পরবর্তীতে এখান থেকে কি হচ্ছে যখন এই যে ইলেকট্রনগুলো মুভ করলো যে হচ্ছে আমার ইলেকট্রিসিটি যেটা আছে ওটা জেনারেট হয়। তো conversion of light energy in electrical energy is based on a phenomena called photovoltaic effect. When semiconductor materials are exposed to light, the sum of photons of light ray are absorbed by the semiconductor crystal, which causes a significant number of free electrons in the crystal. First of all, যখন সানলাইটটা এসে পড়ছে তখন এখান থেকে কি হয়, সানলাইট পড়ার পরে মানে এই ফোটনগুলো যখন পড়ছে তখন ওই ফোটনটা পুরো অ্যাবজর্ব করে নেয়, রাইট? অ্যাবজর্ব করার পরে এখানে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস জেনারেট হচ্ছে। তারপরে কি হয়, this is the basic reason for producing electricity due to photovoltaic effect. Photovoltaic cell is the basic unit of the system where the photovoltaic effect is utilized to produce electricity from light energy. তো আপনাদের এক্সামে যদি আসে
এক্সামের জন্য আপনি হচ্ছে যে কোনো একটা ডায়াগ্রাম ইউজ করতে পারেন, আইদার হচ্ছে এটা করতে পারেন অথবা ভিডিওতে যেটা দেখানো হলো ওটাও আপনারা চাইলে ড্র করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট এটা করলে আপনার সুবিধা যেটা আছে একদম স্পেসিফিক ভাবে রেজিয়নগুলোকে বোঝানো আছে। যেমন এখানে আমার এন টাইপ সেমিকন্ডাক্টরের লেয়ারটা শো করা, দেন পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টরে কোনটা থাকে, এক্সট্রা হোল থাকে, আর এন টাইপ হচ্ছে ইলেকট্রন থাকে, মাঝখানে এতটুকু ডিপ্লেশন রেজিয়ন। সো যখন এই যে সানলাইট পড়ছে ডিপ্লেশন রেজিয়ন থেকে পাস করে কিভাবে মুভমেন্ট গুলো হচ্ছে, হওয়ার পরে যে লোডটা আমার কানেক্টেড আছে ওখানে কারেন্ট ফ্লোটা কিভাবে হলো, সবকিছুই কিন্তু ইন ডিটেইলস হচ্ছে এই ডায়াগ্রামটাতে শো করা আছে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে পরীক্ষায় যদি আপনাদের সোলার প্যানেলের ওয়ার্কিং প্রিন্সিপালটা আসে তখন হচ্ছে এই ছবিটা অবশ্যই ড্র করে দিবেন। কোন ম্যাটেরিয়ালসটা আমাদের ইউজ করা হয়, সিলিকন ম্যাটেরিয়াল, রাইট? So silicon is the most widely used semiconductor material for constructing the photovoltaic cell. The silicon atom has 4 valence electrons. Valence electron কোনগুলোকে বলে? লাস্ট শেলে ইলেকট্রন থাকে। আমরা কি জানি সিলিকনের আপনার অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা খেয়াল করি তাহলে 284। দ্যাট মিন্স এর ভ্যালেন্স শেলে লাস্ট শেলে ইলেকট্রন আছে কয়টা? 4টা, যার জন্য কিন্তু এটা গ্রুপ 4 এ। Silicon is the most widely used semiconductor material for constructing the photovoltaic cell. The silicon atom has 4 valence electrons. In a solid crystal, each silicon atom shares each of its 4 valence electrons with another nearest silicon. তাহলে আমরা যখন একটা ক্রিস্টালের কথা চিন্তা করি, ক্রিস্টালে কি হয়, সবগুলো অ্যাটম আপনার পরপর সাজানো থাকে না? আমি যদি সিলিকনের ক্রিস্টালের কথা চিন্তা করি তাহলে সিলিকন ক্রিস্টালের ক্ষেত্রে এই যে 4টা করে যে ভ্যালেন্স ইলেকট্রন আছে এরা পরস্পরের সাথে একটা শেয়ারিং অবস্থার মাধ্যমে বন্ড ফর্মেশন করে থাকে। In a solid crystal, each silicon atom shares each of its 4 valence electrons with another nearest silicon atom, hence creating covalent bonds between them. আচ্ছা, এখানে covalent bondটা কেন হলো? আয়নিক বন্ড অথবা হাইড্রোজেন বন্ড এগুলা কেন না? What is the basic difference between ionic bond and covalent bond? এখানে সিলিকন শুধু সিলিকন ইউজ করার কারণে হয়তো ব্যালেন্স, যদি আদার্স কোনো ম্যাটেরিয়ালস ইউজ করি। ফর এক্সাম্পল আমি যদি আয়নিক বন্ডের কথা চিন্তা করি, লেটস সে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কেমন? 281, লাস্ট শেল ইলেকট্রন কয়টা আছে? একটা। ক্লোরিনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 17, ইলেকট্রনিক কনফিগারেশন 287, দ্যাট মিন্স লাস্ট শেলে ইলেকট্রন আছে 7টা। সো যদি আমাদের টার্গেট কি থাকে, অক্টেট ফুলফিল করা, রাইট? মানে লাস্ট শেল হচ্ছে 8টা ইলেকট্রন নেওয়া, যাতে করে কি হয় নিয়ারেস্ট যে আপনার ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসটা আছে ওটা ইলেকট্রনিক কনফিগারেশনটা অর্জন করতে পারে। তো এর ক্ষেত্রে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ডোনেট করে দেয়, অর্থাৎ লাস্ট শেলের ইলেকট্রনটাকে ডোনেট করে দেয়, তখন কি হবে? Na প্লাসে পরিণত হবে। অপরদিকে ক্লোরিন যদি একটা ইলেকট্রন রিসিভ করে তাহলে এটা Cl মাইনাসে পরিণত হবে। এটা গিভ এন্ড টেক পলিসির মাধ্যমে হচ্ছে। তাহলে কতক্ষণ পর্যন্ত দিতে পারবে? যদি এর শেষ কক্ষপথে লাস্ট শেলটাতে 1 2 3 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে তখন সে ডোনেট করতে পারবে। অপরদিকে অন্য অ্যাটমের লাস্ট শেলে যদি 5 6 7 এরকম টাইপের হচ্ছে আপনার ইলেকট্রন থাকে, 5টা থাকলে সে কয়টা নিতে পারবে? 3টা নিতে পারবে, 6টা থাকলে 2টা, 7টা থাকলে একটা নিতে পারবে। নিয়ে কি হবে? ও নিয়ারেস্ট যে আপনার হচ্ছে ইনার্ট গ্যাসটা আছে ওটা ইলেকট্রনিক কনফিগারেশনটা অর্জন করতে পারবে। তো এই যে একজন ইলেকট্রন ডোনেট করছে আর একজন ইলেকট্রন রিসিভ করছে, এভাবে যে বন্ডিংটা হয় এটাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ড। এখন ধরেন আপনার কাছে যদি কম থাকে তখন আপনি কিন্তু মানুষকে জিনিসটা ইজিলি দিয়ে দিতে চাবেন, ঠিক না? আর যার কাছে মনে করেন অনেক বেশি আছে, একটা নিলেই তার হয়ে যাচ্ছে, সে তখন নিতে চাবে। কিন্তু দুইজনের কাছে যদি ইকুয়াল ইকুয়াল থাকে, যে আপনারও কাছেও 4টা ইলেকট্রন বা 4টা চকলেট আছে, আপনার ফ্রেন্ডের কাছেও 4টা আছে, কেউ কি পুরোটা কাউকে দিয়ে দিতে যাবে না? তখন কি করবে? আচ্ছা ঠিক আছে, তোমারও 4টা আছে আমারও 4টা আছে, তাহলে আমরা হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে কাজটাকে কমপ্লিট করব। তো যখনই লাস্ট শেলে হচ্ছে সবার 4টা করে ইলেকট্রন থাকে তখন দেওয়া বা নেওয়া কোনোটাই পসিবল হয় না। সেই ক্ষেত্রে কি করতে হয়? শেয়ারের মাধ্যমে হচ্ছে বন্ড ফর্ম করতে হয়। তো ওটাকেই বলা হলো কোভ্যালেন্ট বন্ড, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে সমযোজী বন্ধন, আর আয়নিক বন্ডটাকে বাংলায় বলে আয়নিক বন্ধন। তো সবসময় এখন থেকে মাথায় রাখবেন যে যদি কোয়েশ্চেন করা হয় যে এখানে কেন কোভ্যালেন্ট বন্ডটা ক্রিয়েট হলো, তখন আপনাকে টোটাল কেমিস্ট্রির এই কনসেপ্টটা দিয়ে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করতে হবে।
তো এই সেমিকন্ডাক্টর বা আপনার হচ্ছে ফটোভোল্টিক সোলার সেল বুঝতে গেলে ফিজিক্সটাও লাগবে, যেমন কিছু কিছু জায়গায় কেমিস্ট্রির আপনার যে পিরিয়ডিক টেবিলের একটা চ্যাপ্টার ছিল না পর্যায় সারণী, আরেকটা ছিল হচ্ছে কেমিক্যাল বন্ডিং, এই দুইটার কনসেপ্ট একটু মিক্সড আপ করে রাখবে। তাহলে আমি আরেকবার পড়ি যে সিলিকন ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। কয়েকটা টার্ম একটু মেনশন করে রাখেন। সিলিকন হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ফর কনস্ট্রাক্টিং দ্য photovoltaic cell. The silicon atom has 4 valence electrons. চারটা valence electron আছে। In a solid crystal, each silicon atom shares each of its 4 valence electrons with another nearest silicon atom, hence creating covalent bond. তাহলে কি করে নিয়ারেস্ট যে অ্যাটমটা আছে ওটার সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে between them. In this way, silicon crystal creates a tetrahedral lattice structure. While light ray strikes on the material, some portion of the light is reflected, some portion of the light is transmitted through the material, and rest is absorbed by the material. তাহলে আমরা এই ভিডিওটা তো দেখলাম না যে যখন হচ্ছে আপনার একটা লাইট রে পড়ছে, এখন তো লাইট রে ডিফারেন্ট ওয়েভলেন্থ আছে, সবটা অ্যাবজর্ব করতে পারছে না। কয়েকটা হয়তো আপনার মানে কিছু লাইট অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কিছু কি হচ্ছে ওখান থেকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, আর কয়েকটা হলো আপনার ওখানে ট্রান্সমিট হচ্ছে পোরশন দিয়ে। তো এই কনসেপ্টটা হলো আমাদের দরকার পড়বে, এগুলোও কিন্তু আপনার ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যেই লিখতে হবে। ওয়ার্কিং প্রিন্সিপাল যদি আসে এটাতে মার্কস একটু বেশি থাকে, প্লাস এটা ইন ডিটেইলস লেখা লাগে। আর যদি 5 মার্কস থাকে তাহলে আপনি একটু বুঝে মানে জিনিসটাকে সামারাইজ করে লিখবেন। ক্লিয়ার? The same thing happens when light falls on a silicon crystal. If the intensity of incident light is high enough, sufficient number of photons are absorbed by the crystal, and these photons in turn excite some of the electrons of covalent bonds. These excited electrons then get sufficient energy to migrate from valence band to conduction band. শুরুতে একদম ক্লাসে বলেছিলাম না যে আমরা যখন হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোকে নিয়ে কাজ করি তখন এদের মধ্যে ব্যান্ড গ্যাপটা মানে আপনার ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ব্যান্ড গ্যাপটা হচ্ছে একটু বেশি থাকে। যখন হিট দেওয়া হয় ব্যান্ড গ্যাপটা কমে যায়, তখন ইলেকট্রনগুলো মুভ করা শুরু করতে পারে। এখানে ওই কনসেপ্টটাকে হচ্ছে সানলাইটের সাথে একটু কম্পেয়ার করার ট্রাই করেন। তাহলে the same thing happens when sunlight falls on a silicon crystal. ক্রিস্টাল বলতে যখন একসাথে অনেকগুলো সিলিকন বন্ডেড আকারে আছে, আর কোন বন্ডে আছে? কোভ্যালেন্ট বন্ডে। If the intensity of the incident light is high enough, sufficient number of photons are absorbed by the crystal, and these photons, photon বলতে যে সানলাইট পড়ার পরে যে ফোটনগুলো মানে কি বলে আলোক শক্তি আর কি, photons in turn excite some of the electrons of covalent bonds. These excited electrons then get sufficient energy to migrate from valence band to conduction band. তার মানে একটা ব্যান্ডের থেকে আরেক ব্যান্ডে কি করছে, এটা মাইগ্রেট করে চলে যাচ্ছে। As the energy level of these electrons in the conduction band, they leave from the covalent bond, leaving in a hole in the bond behind each removed electron. তাহলে একটা করে ইলেকট্রন যখনই রিমুভ হবে তখনই কি করবে, এখানে একটা হোল রেখে যাবে। These are called free electrons, move randomly inside the crystal structure of the silicon. These free electrons and holes have a vital role in creating electricity in photovoltaic cell. আমরা যেমন পি টাইপ এন টাইপে যখন ডিসকাস করি তখন বলি না যে পি টাইপের ক্ষেত্রে কন্ডাক্টিভিটিটা বাড়ছে হচ্ছে মেইনলি হোলের মুভমেন্টের কারণে, কারণ যখনই একটা হোল মুভ করছে ওইখানে একটা ইলেকট্রন এসে যাচ্ছে, আবার যার থেকে ইলেকট্রনটা আসছে সে আবার কি করছে, একটা ভ্যাকেন্সি রেখে আসছে। আর যখন আমরা হচ্ছে গ্রুপ 5 নিয়ে চিন্তা করি যে আমার অ্যাডিশনাল ইলেকট্রনের মুভমেন্টের কারণে কন্ডাক্টিভিটিটা বাড়ে, এই জায়গাটাতে হচ্ছে সেম। তাহলে the free electrons and holes have a vital role in creating electricity in photovoltaic cell. These electrons and holes are hence called light generated electrons and holes respectively. These light generated electrons and holes cannot produce electricity in the silicon crystal alone. There should be some additional mechanism to do that. So এই additional mechanism গুলো সম্পর্কে আমরা আজকে ধীরে সব জানবো। তাহলে এখন types of solar technology. First of all, there are two types. There is photovoltaic solar technology and solar thermal technology. এটা একটু নোট করে রাখেন। Mostly two key technologies have been used to use solar power to generate energy. First of all, photovoltaic solar technology, and secondly, solar thermal technology. এটা কিন্তু পরীক্ষায় আপনার 1 মার্কের কোশ্চেন আসতে পারে যে write down the types of solar technology.
mostly two key technologies have been used to use solar power to generate energy. These are photovoltaic solar and solar thermal. হয়েছে লেখা? নেক্সট হচ্ছে ফটোভোল্টাইক সোলার পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট গুলো সম্পর্কে একবার একটু বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আলাদা একটা কোর্সই আছে, ওইখানেও এই জিনিসগুলো হয় পড়ে এসেছেন বা হলো গিয়ে যারা কোর্স করেন না তারা করবেন। তাহলে এইখানে এই কোর্সে আপনার জানার বিষয় হচ্ছে সোলার পাওয়ার নিয়ে, ওখানে যে হচ্ছে এগুলার ইমপ্লিমেন্টেশন সম্পর্কে লাগবে। তো আমি আজকে ক্লাসে দুইটাকে একটু মার্চ করে পড়াবো যাতে করে আপনাদের কনসেপ্টগুলো বুঝতে ইজি হয় যে আমার এই যে সোলার নিয়ে যে আমরা পড়ছি ওটার এত রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনটা কোথায়, কেনই বা আমাদেরকে এই কোর্সে সোলারটা পড়ানো হচ্ছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট সবারই মাথায় আসা উচিত যে আমরা যে একটা টপিক নিয়ে আলোচনা করি, যেমন ইলেকট্রনিক সার্কিট 1 এ আপনাদেরকে যদি সেমিকন্ডাক্টরটা পড়ানো না হতো আজকে কিন্তু সেমিকন্ডাক্টরের কনসেপ্টগুলো আপনারা এখানে ধরতে পারতেন না, ঠিক না? তো একই ভাবে সার্কিট 1 এ যদি আপনাদেরকে কেভিএল কেসিএল শেখানো না হতো তাহলে এসি সার্কিটের যে এগুলো বুঝতেন না। তো একটার সাথে আরেকটা আমাদেরকে একটু লিংক আপ করতে হবে। ওকে, so it is the most common and popular technology that is used in solar power plant. In this technology, solar power converts sunlight into electric current by using photovoltaic effect. Solar panels are the most important and visible element of a photovoltaic solar power plant. It runs with 4 major components. তাহলে কোন কোন কম্পোনেন্ট গুলো আমাদের মেজর? সোলার প্যানেল, সোলার ইনভার্টার, সোলার ব্যাটারি এন্ড সোলার অ্যাক্সেসরিজ। ইনভার্টারটা কেন ইম্পর্টেন্ট কেউ বলতে পারবেন? এতক্ষণ কিন্তু অনেকবার কারণ এখান থেকে তো আমার হচ্ছে ডিসি জেনারেট হচ্ছে, তাই না? তো আমার বাকি যত কিছু আছে ওগুলোকে রান করানোর জন্য তো এসি দরকার, তো এখানে আমার ইনভার্টারটা ম্যান্ডেটরি। তো এই কি কম্পোনেন্টস গুলো একটু লিখে রাখুন, এটা ডিটেইলস আমি যাচ্ছি না কারণ ডিটেইলস আপনাদেরকে ওই কোর্সে দেখানো হবে। জাস্ট এই যে চারটা যে আপনার মেজর কম্পোনেন্ট আছে ওটা একটু টাইটেল দিয়ে লিখে রাখবেন, যে সোলার প্যানেল, সোলার ইনভার্টার, সোলার ব্যাটারি এন্ড সোলার অ্যাক্সেসরিজ। বুঝতে লেখা? জি। এখন এই ছবিটা কি সবার জন্য বুঝতে ইজি হয়েছে যে সেমিকন্ডাক্টর ডিভাইসটাতে কিভাবে হলো কনভার্ট করছে সানলাইট পড়ার পরে, এগুলো বুঝতে পারবেন? আচ্ছা, চাইলে আপনারা এই ছবিটাকেও মানে ড্র করতে পারেন। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনাদের নিজেদের উপর, কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক ভাবে আপনার ডায়াগ্রামগুলোকে যে এক্সপ্লেইন করা আছে, তো আপনি কোন ভাবে হচ্ছে এক্সপ্লেইন করছেন ওইটার উপরে বেস করে একটা ডায়াগ্রাম আপনাকে ড্র করতেই হবে। তো ওইটা আইদার আপনি ভিডিও থেকে নিতে পারেন অথবা একটু আগে যে স্লাইড দেখলাম সেখান থেকে নিতে পারেন, অর এটাও আপনি আঁকতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ, বাট ডায়াগ্রাম ড্রটা করতে হবে। আর করার পরে আপনাকে লেয়ারগুলো অবশ্যই অবশ্যই মেনশন করে দিতে হবে যে কোনটা এন টাইপ লেয়ার, কোনটা হচ্ছে আপনার এই যে জাংশন, কোনটা পি টাইপ লেয়ার, এই জিনিসগুলোকে আপনাদের একটু আগে মেনশন করতে হবে।
যেগুলো যে এক্সপ্লেইন করলাম ওইটারই বুলেট পয়েন্ট আকারে এই স্লাইডটা প্রিপেয়ার করা। ওখানে হচ্ছে আপনার ফুল এক্সপ্লেনেশন দেওয়া আছে, এখানে জাস্ট কি পয়েন্টগুলো দেওয়া আছে যে photons in the sunlight hit the solar cell and are absorbed by the semiconductor materials. Negatively charged electrons are knocked out from their atoms and start flowing in the same direction to produce electric current. এটা মূল কথা। এগুলাকে মনে রাখার জন্য আর লেখার জন্য ওইটা। আচ্ছা আজকে হচ্ছে মানে একটা পুরো সেট এইটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা থেকে ফুল এক সেট আসবে। একটা ব্যাপার একটু খেয়াল করেন, আমি এই স্লাইডটাকে দুই ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, তার একটা লজিক আছে। লজিকটা হলো আপনারা যারা মানে এই সম্পর্কে আইডিয়া আছে ফাইন, যাদের কাছে একদম নতুন তারা কি পয়েন্ট মনে রাখবেন এই স্লাইডটা থেকে যে এই জিনিসগুলো আমার লিখতে হবে, আর এক্সপ্লেইন করবেন হচ্ছে ওই স্লাইডটা দিয়ে। বুঝে গেল? তাতে করে আপনার পরীক্ষার সময় মানে ইজিলি লিখতে পারবেন। আর একটা ব্যাপার কি, আমার কোর্সে কিন্তু আমি আপনারা যারা আগে করেছেন তারাও জানেন যে ফুল স্লাইড মুখস্থ করে কপি পেস্ট করতে হবে এরকম কখনো আমি বলি না। আপনি নিজে বুঝে লিখতে পারলে এটাই এনাফ, কিন্তু দয়া করে কেউ আবার কি পয়েন্টগুলোকে লিখে দেন না, এটা একটা রিকোয়েস্ট। নিজেরা মনে রাখবেন, মনে না থাকলে যেভাবে পারেন বুঝায় লিখবেন, কিন্তু কোনো কিছু লিখে আনা যাবে না। কারোর নাম মেনশন করার দরকার নেই। না ম্যাডাম মানে ওই এভরিথিং সেটা অনেক ভালো। এই জায়গাটাতে হচ্ছে আমরা এই যে শুরুতে একটু বলেছিলাম না যে কোন কোন মাসে ওরা আপনার মান্থের উপর বেস করে আমাদের এখান থেকে আউটপুট কেমন আসে এই জিনিসটা জানতে হবে। তো এটাতে কয়েকটি ডিভিশনের কথা মেনশন করা আছে, সিলেট, বরিশাল, রাজশাহী, খুলনা, চিটাগাং এন্ড ঢাকা। আর এই সাইডে অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আপনার মান্থগুলোকে দেওয়া যে জানুয়ারি থেকে স্টার্ট করে ডিসেম্বর পর্যন্ত এখানে আউটপুটটা কি ধরনের আসছে। So in April, solar irradiance reaches the peak and continues during January. So January তে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনার এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলাই কি কম কম না। যদি আমি কম্পেয়ার করি এক এক কান্ট্রি মানে সরি কান্ট্রি না, এক এক ডিভিশন বেসিসে, যেমন ঢাকাতে জানুয়ারিতে কতটুকু আউটপুট আছে এই পর্যন্ত, আবার ফেব্রুয়ারিতে একটু বেশি, যখন আপনি এপ্রিলে যাচ্ছেন তখন কি হচ্ছে আরো বেড়ে যাচ্ছে। তো এই গ্রাফটা আপনার পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু নিজেদের জাস্ট বোঝার সুবিধার্থে একটু দেখে রাখবেন। সোলার প্যানেল আর কোথায় কোথায় ইউজ করা হয় বা কোন অ্যামাউন্টে ইউজ করা হয় এগুলো একটু ইন ডিটেইলসে দেওয়া আছে। যে another smart move in the urban area by Bangladesh is the utilization of rooftop solar energy. তো গ্রামগঞ্জে দেখবেন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু একটা করে এরকম সোলার প্যানেল বসানো আছে, গ্রামে গেলেই দেখা যায়। তো এগুলা করাতে কি হচ্ছে, যেসব জায়গাগুলোতে হলো আপনার ইলেকট্রিসিটি পৌঁছানো সম্ভব না সেসব জায়গাগুলোর মানুষরা এখন হচ্ছে ইলেকট্রিসিটিটা পাচ্ছে। তাহলে in addition, some of the conventional approaches taken by Bangladesh is the installation of 28 megawatt solar power plant commissioned in October 2018 in Cox's Bazar, and various solar technology based on other projects such as 102, 191 solar street lights, 152 solar drinking water system and 1933 solar telecom towers. তো এগুলো হচ্ছে আপনার পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু যদি হলো কয়েকটা ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আপনাকে কেউ কোয়েশ্চেন করে যাতে একটু আইডিয়া দিতে পারে ওজন্য এখানে স্লাইড অ্যাড করা আছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এখন কম্পোজারি হ্যাঁ এটা ভালো সিস্টেম করছে। এটার মধ্যে আমাদের একটা মানে কি বলে পাই চার্ট ফরম্যাটে প্রত্যেকটা থেকে আউটপুটটাকে একটু দেখানোর ট্রাই করা হচ্ছে যে গ্লোবালি ইলেকট্রিসিটি জেনারেশনটা কত পার্সেন্ট হতে পারে যদি কিনা আমার 100% এর মধ্যে আমরা ফসিল ফুয়েল থেকে কনসিডার করি 67%। অন্যান্য কান্ট্রিতে নিউক্লিয়ার থেকে তো এখন আমাদের এভাবে জেনারেশন স্টার্ট হয় নাই, ঠিক না? তো এটা কিন্তু ওভারঅল দেখানো, ঠিক আছে? যে আমরা যদি পরবর্তীতে বা ইন ফিউচার কিভাবে এখান থেকে আউটপুটটা পেতে পারি, দেখেন কারেন্ট রিনিউয়েবল এনার্জি শেয়ার এন্ড ফিউচার ফোরকাস্ট ইন বাংলাদেশ। তাহলে ফিউচারে আমরা কিভাবে পাই, গ্লোবালি কিভাবে জেনারেট হচ্ছে, এই গ্রাফটা বেসিক্যালি হচ্ছে গ্লোবাল ইলেকট্রিসিটি জেনারেশনের উপর বেস করে যে নিউক্লিয়ার থেকে আসে 13%, 13%, ফসিল ফুয়েল থেকে 67% আর রিনিউয়েবল থেকে আসে হচ্ছে আপনার 20% মতো। তো এই ডেটাগুলো একটু মাথায় রেখে তাহলে কোনো কিছু অ্যানসার করতে সুবিধা হয়। এখন এই যে 20% কে আমি বললাম, এই 20% বলতে কি বোঝাচ্ছে যে আমার 100% যে ইলেকট্রিসিটি কনজাম্পশন আছে বা ইলেকট্রিসিটি প্রোডিউস হচ্ছে ওর 20% আসছে হচ্ছে রিনিউয়েবল থেকে। তাহলে এই 20% রিনিউয়েবল এর মধ্যে আবার ভাগ আছে না,
জি কারণ রিনিউয়েবল তো আমার শুধু সোলার না, হাইড্রো আছে, সোলার আছে, তাহলে এই 20% কে আমি যদি 100 কনসিডার করি, এর মধ্যে আমরা ডিভাইড করা যায় হচ্ছে এভাবে যে হাইড্রো থেকে আসে 36.63%, উইন্ড থেকে আসে 0.46%, সোলার থেকে হচ্ছে ম্যাসিভ অর্থাৎ 62.75%, এন্ড আদার্স যেগুলো আছে ওখান থেকে আসে 0.16% মতো। তাহলে একটা ব্যাপার যদি একটু লক্ষ্য করেন যে আমাদের সোলার থেকে কিন্তু রিনিউয়েবলের ম্যাসিভ পার্টটা চলে আসছে। যদি আমি কোশ্চেন করি যে হাইড্রো কেন না, এখন হাইড্রো কেন না ডিটেইলস যখন আমি ইয়াতে মানে এই কোর্সে হাইড্রো পাওয়ার নিয়ে পড়াবো তখন আপনারা আরো বুঝতে পারবেন। এখন একটু শর্টে যদি বলি, হাইড্রো থেকে জেনারেট করতে গেলে কি হবে, একটা ওয়াটার হেড লাগে। এখন আমাদের সব জায়গায় পানি থাকলেই যে আমি হাইড্রো জেনারেট করতে পারবো তা কিন্তু না, ওয়াটার হেডের একটা ব্যাপার আছে। তো ওই ওয়াটার হেডটা যদি আপনি না পান তাহলে তো আর এখান থেকে এরকম ভাবে আউটপুট পাবেন না। খুব বেশি কি করতে পারেন, পিকো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এগুলো বসাতে পারেন, তো ওখান থেকে তো আপনি ওভাবে জেনারেশন করতে পারবেন না। আর আমাদের এখানে যেহেতু বাংলাদেশ হচ্ছে আপনার একটা রিভারাইন কান্ট্রি, সো অনেকেরই ধারণা যে এখান থেকে তো হাইড্রোটাকে আমরা ইউজ করে হিউজ অ্যামাউন্ট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, করা যেত যদি কিনা একটা প্রপার ওয়াটার হেড ক্রিয়েট করা পসিবল হয়। আমাদের শুধুমাত্র একটাই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, এটা হচ্ছে কাপ্তাই। তো ওগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ সামনের দিকে স্টাডি করব। আর এখন আপাতত হচ্ছে একটু সোলারের মধ্যেই থাকি। সোলারের ক্ষেত্রে এখানে দেখেন একটা বাসা বাড়িতে কিভাবে পুরো সিস্টেমটা কাজ করে দেখানো হয়েছে যে সোলার পাওয়ার প্ল্যান্টস কনভার্ট সানলাইট ইনটু ক্লিন ডিসি ইলেকট্রিসিটি, এরপর ইনভার্টার কনভার্টস ডিসি ইলেকট্রিসিটি ইনটু ইউজেবল এসি, দেন হচ্ছে এক্সিস্টিং ইলেকট্রিক্যাল সুইচবোর্ড উইথ নিউ বাইডিরেকশনাল মিটারিং ইনস্টল, তারপর হচ্ছে এক্সপোর্টেড ইলেকট্রিসিটি, দেন হচ্ছে ডিউরিং পিক পিরিয়ডস এট নাইট ইলেকট্রিসিটি ইজ ইম্পোর্টেড ফ্রম দ্য গ্রিড, এরপর হলো সাপ্লাই অথরিটি পাওয়ার গ্রিড। অনেক সময় আমরা কিন্তু এই এসি ডিসি এই ইয়ার সাথে সোলারের সাথে হাইব্রিড সিস্টেমেও যায়, যে গ্রিডের সাথেও যে কানেকশনগুলো থাকে ওই হাইব্রিড গুলোকে নিয়েও আমরা ইন ডিটেইলসে ধীরে ধীরে ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান স্টাডি করব। তো এই কোর্স থেকে হচ্ছে আপনাদের যে প্রজেক্টগুলো আসবে আমি আশা করব তো আপনি চাইলে সোলারটাকে দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করতে পারেন, হাইব্রিড সিস্টেমে আপনি যেতে পারেন অথবা হচ্ছে নরমালি কোন একটা প্রজেক্ট রেডি করতে পারে। আবার যদি কেউ চান ছোট্ট একটা ইয়া দিয়ে মানে কি বলে প্রোটোটাইপটা বিল্ড করতে পারে, তো যেটাই করবেন শুরু থেকে ডিসিশন নেন এটা কিন্তু মিড টার্মের পরেই আপনাদের প্রজেক্টটা ডিসপ্লে করতে হবে। ক্লিয়ার? চার্ট করে রাখেন, কারণ যেহেতু এখানে জিনিসপত্র ইকুইপমেন্ট কেনার ব্যাপার আছে, চার্ট করে গ্রুপ মেম্বার নিয়ে কিভাবে কি কাজ করবেন নিজেদের মধ্যে ডিসাইড করা শুরু করে দেন। আর গ্রুপ মেম্বার যাকে 5 জন দিবেন সেখানে 5 জন করে দেন, কিন্তু 5 জনের বেশি কিন্তু অ্যালাউ করা যাবে না, ঠিক আছে? 5 জনই তাহলে ফিক্স। আর গ্রুপ মেম্বার তাদেরকে কি নেবেন ডিসিশন নিয়ে আমাকে টাইটেলটা যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেন, কারণ সেম প্রজেক্ট কিন্তু আমি বেশি গ্রুপকে করতে দিব না। যারা আগে আসবে যে ফার্স্ট কাম ফার্স্ট প্রায়োরিটি এরকম বেসিসে হচ্ছে আপনার প্রজেক্ট টাইটেল সিলেক্ট করা হবে। যারা আগে আসবে তাদের থেকে রাখবো, তারপরের গ্রুপকে হয়তো বলবো যে আপনাদের টাইটেল চেঞ্জ করতে হবে বা কাজটাকে চেঞ্জ করা লাগবে। ক্লিয়ার? আপনারা 14 ইভিনিং 14 না 13 মানে আর 2 সেমিস্টার পরে যে আপনাদের ফাইনাল ইয়ার হবে। ক্লাসিক প্রজেক্টটা করব বড় বড় সমস্যা কত থেকে চলা চলাতে আচ্ছা, এই জায়গাটাতে হচ্ছে কিছু ইমপ্লিমেন্টেশন সম্পর্কে বলা আছে যে আমরা কোথায় কোথায় এটাকে ইমপ্লিমেন্ট করতে পারলে আমাদের জন্য হচ্ছে সুবিধা হতো, বা আমি যদি মানে মনে করেন কনভেনশনাল সিস্টেমে না যে সোলার পাওয়ারটাকে কোথায় ইমপ্লিমেন্ট করা পসিবল এই ধরনের কিছু ইয়া দেওয়া আছে। যে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ মার্কস অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট মাইলস্টোন ইন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের স্টোরি। This bridge is our pride, a symbol of our capacity, our strength and dignity. 415 lights. So এখানে প্রায় 415টা লাইট আছে। So the lights are being powered by temporary substations and permanent one will be set up soon. Solar energy offers advantages to conventional fossil fuels and other renewable energy system. এখন ধরেন এই যে স্ট্রিট লাইট যেগুলো আছে অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্রিট লাইটে আমরা সোলারটা ইউজ করা শুরু হয়ে গেছে। তা আমরা যদি সবগুলোতে সোলারটাকে ব্যবহার করতে পারি এটা কিন্তু আপনার একটা মানে ওইখান থেকে হিউজ অ্যামাউন্টের জেনারেশন পসিবল, রাইট? কারণ আপনার রাস্তায় কি হয় ওটা তো আপনি ফ্রি অফ কস্টই তৈরি করতে পারছেন, শুধুমাত্র প্যানেলটা বসানোর ক্ষেত্রে যে কস্টটা পড়বে। তো এভাবে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আসলে আমার সোলার প্যানেলটাকে বসালে আউটপুটটা ভালো আসবে।
আবার আরেকটা ব্যাপার সোলার প্যানেল দেওয়া থাকে, এখন স্ট্রিট লাইটের সাথেই দেওয়া থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি দেখেছি আপনার অনেক জায়গায় হচ্ছে একদম স্ট্রিট লাইটের সাথেই দেওয়া থাকে। তো এইগুলোতে আমাদেরকে আরেকটু ফোকাসড হতে হবে যে আমরা ম্যাসিভ পার্টি যদি এভাবে চেঞ্জ করে আনতে পারি তাহলে হচ্ছে প্রোডাকশনটা অনেক ইজিলি পসিবল। আর এই সোলার প্যানেলের কস্টিং কখন পড়ে, যদি মেইনটেনেন্স লাগে তখন, আর যখন প্রথমে হচ্ছে এটা সেটআপ করা হয়, তাছাড়া তো আর আপনার এখানে খরচ হচ্ছে না। কিন্তু যখন বসাতে হয় তখন আবার এই অ্যাঙ্গেলগুলোকে একটু চিন্তা ভাবনা করে হিসাব করে বসাতে হয়, কারণ সানলাইটটা যাতে ডিরেক্ট পড়ে, এক্স্যাক্টলি কোন দিক থেকে আসছে এদিকে আমার যাতে ডিরেক্ট সানলাইটটা পাই, তারপরে যাতে ডাস্ট বেশি না জমে, এই সব দিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ আপনি যখনই হচ্ছে সানলাইট প্রপারলি পাবেন না বা ডাস্ট জমে যাবে তখন কিন্তু এখান থেকে আপনার যে আউটপুট, ডিজায়ারেবল আউটপুটটা পাওয়া পসিবল হয় না। সবার কি ক্লিয়ার? ম্যাডাম আমরা এই মানে এটা থেকে আমরা কি কি পরীক্ষা আসতে পারে, মানে কোশ্চেনগুলো কি বলেছেন? হ্যাঁ কোশ্চেনগুলো বলে এখান দিন। থেকে এই যে ওয়ার্কিং প্রিন্সিপালটা আসতে পারে, তারপর হচ্ছে আপনার এই যে সেমিকন্ডাক্টরকে নিয়ে যতগুলো আপনার হলো কি মানে আলোচনা করা হলো ওইখান থেকে শর্ট কোনো কোশ্চেন আসতে পারে। রিনেবল আর নন রিনেবল রিনেবল, এক্স্যাক্টলি রিনেবল নন রিনেবল এর মধ্যে হচ্ছে আপনার যে ডেফিনিশন বা ক্লাসিফিকেশন এই টাইপের একটা শর্ট কোশ্চেন আসতে পারে। তো আমরা যে কাজটা করব এখন তো মানে আজকে আপনাদের বলতে গেলে ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসটা হলো, সামনের দিকের ক্লাসগুলো আর দুই একটা হওয়ার পর আমি আপনাদেরকে একটা কোশ্চেন ব্যাংক প্রোভাইড করব যে আমার এই টপিকটা পড়ানো শেষ, এর আন্ডারে এই কোশ্চেনগুলো আসতে পারে, যাতে করে আপনি টপিকটার সাথে কোশ্চেন ব্যাংকটা রিলেট করে একদম শুরু থেকে প্রিপারেশন নিতে পারেন। কারণ আমাদের ওই আধাটা পুরো আসলে লাভ নাই, জানতেও হবে হিউজ পরিমাণ আর পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে গুছায়। সো এই দুইটাকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই কোর্স অনেক ভালো হতে পারবে। ঠিক আছে? আর কার কোনো কোশ্চেন? আজকে সব বুঝতে পেরেছেন? জি। আচ্ছা আমি স্লাইডগুলোকে একটু সাজায় ঠিকঠাক করে আপনাদেরকে গ্রুপে, যেহেতু এখনো সবার পোর্টাল অ্যাক্টিভেটেড না, সুতরাং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। টাকা 1000 টাকা। টাকা তো অ্যাডভান্স হয়ে গেছে, টাকা আছে।